আসসালামু আলাইকুম। আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ের উপর ঢাকা বোর্ড 2024 সালের 5 নং প্রশ্নের সমাধান করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে বলছে 2023 সালের 30 জুন তারিখে সাহা স্টোর্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গড় মিল পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায়। আমরা যে অধ্যায়টা আজকে করব বা যে অধ্যায়ের সৃজনশীল ম্যাথটা আজকে সলভ করব, এটা আসলে ব্যাংক সমন্বয় বিবরণী। একটু আমরা এক কথায় জানার চেষ্টা করি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করি। আমি আবারও বলছি যে আমরা প্রতিষ্ঠানের টাকা, ধরো আমি একটা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, আমি আমার প্রতিষ্ঠানের টাকা স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমি ব্যাংকে সংরক্ষণ করি বা ব্যাংকে রাখি। এখন স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আমি যে ব্যাংকে টাকাটা রাখলাম, আমার প্রয়োজন অনুযায়ী ওই টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করি। আবার আমার যখন ক্যাশবাক্সে টাকা বেশি হয়, আবার আমি আমার ব্যাংকে টাকা জমা রাখি, আবার ব্যাংক থেকে কর্মচারীকে বেতন প্রদান করি, পাওনাদারকে ব্যাংক থেকে টাকা প্রদান করি। এভাবে আসলে বিভিন্ন পক্ষকে আমি টাকা প্রদান করি এবং বিভিন্নভাবে ব্যাংকের মাধ্যমে আমি টাকা আদায় করি। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি যে আমার টাকা ব্যাংকে রাখতেছি বা ব্যাংক থেকে আমার টাকা উত্তোলন করতেছি, এই যে আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো সম্পূর্ণ করতেছি, এই ব্যাংক সংক্রান্ত লেনদেনের হিসাব আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান নগদান বহিতে সংরক্ষণ করি এবং ব্যাংক আমানতকারীর হিসাব পাস বহিতে বা ব্যাংক বিবরণীতে সংরক্ষণ করে। তাহলে লেনদেন কিন্তু এখানে একটা, এখানে এই লেনদেনগুলো হিসাবের বহিতে সংরক্ষণ করতেছে বা রেকর্ড করতেছে দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, একটা হচ্ছে ব্যাংক, তাদের পাস বহিতে। যেহেতু একটা লেনদেন দুইটা বহিতে একই সাথে রেকর্ড হচ্ছে বা হিসাবভুক্ত হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই মাস শেষে ব্যাংকে যে টাকা জমা থাকবে সেটা নগদান বই অনুযায়ীও তত হতে হবে, পাস বই অনুযায়ীও তত হতে হবে। কারণ ব্যাংকে যে টাকাটা রাখতেছি, ব্যাংক সংক্রান্ত লেনদেন তো একটাই, কিন্তু এই লেনদেনটা কয়টা প্রতিষ্ঠান তাদের হিসাবের বইতে রেকর্ড করতেছে? দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, একটা হচ্ছে ব্যাংক। এখন এই দুইটা প্রতিষ্ঠান ওই লেনদেনগুলো লিপিবদ্ধ করার পর মাস শেষে যে জেডটা দেখা যাচ্ছে, এই জেডটা নগদান বই অনুযায়ী যত বের হচ্ছে পাস বই অনুযায়ী তত বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? কারণ দুইটা বহির মধ্যে কিছু গড়মিল পরিলক্ষিত হয়। এই গড়মিলটা কেন পরিলক্ষিত হয়? এটা অনেক কারণ আছে। সময়গত গ্যাপের কারণে, আবার একটা বহি সঠিক লিখছে আরেকটা বহি ভুল লিখছে, এই কারণে। এখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করব? এই যে আমরা দুইটা বহির মধ্যে গড়মিলের কারণগুলো যে দেখতেছি, এই গড়মিলের কারণটাকে অনুসন্ধান করে উভয় বহির মধ্যে সমতা বিধান করার লক্ষ্যে মূলত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। আমরা এখানে দেখতেছি 2023 সালে 30 জুন তারিখে সাহা স্টোর্সে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 20,000 টাকা। দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটা নগদান বই মানে ব্যবসায় প্রতিষ্ঠান যে বই সংরক্ষণ করে 20,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গড় মিল পরিলক্ষিত হয়। এই যে প্রতিষ্ঠান যে নগদান বই সংরক্ষণ করছে ওই বইতে কিন্তু ব্যাংক জমা 20,000 টাকা, বাট ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে ব্যাংক পাস বইতে যে লেনদেনগুলো সংরক্ষণ করছে বা লিখছে সেই অনুযায়ী 20,000 টাকা কিন্তু মিলে নাই। কেন মিলে নাই? এই যে অনুসন্ধানের পর উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণগুলো পাওয়া যায়, এগুলো আমরা পড়তেছি না। তার মানে ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রশ্নে যে লেনদেনগুলো দেওয়া থাকে, এই লেনদেনগুলো মূলত গড় মিলের কারণ। এই লেনদেনগুলোর জন্য আমি যদি নগদান বহিতে লিখে থাকি পাস বহিতে লিখি নাই, বা যদি পাস বহিতে লিখে থাকি নগদান বহিতে লিখি নাই, বা আমি দুইটা বহিতে লিখছি, একটা বহিতে সঠিক লিখছি আরেকটা বহিতে ভুল লিখছি, এই লেনদেনগুলোই কিন্তু আমার প্রশ্নে দেওয়া থাকবে। এখন এই লেনদেনগুলোর পর আমাদের সৃজনশীল প্রশ্নের কয়ে বলছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। আমি সরাসরি সৃজনশীল প্রশ্নে চলে আসলাম। কয়ে কী বলছে? ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। এই ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ মানে কি? এই ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ বলতে এখানে বোঝাচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তার মানে আমার ব্যাংক আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করছে, আমি সময় মতো না জানার কারণে আমি নগদান বহিতে তা ডেবিট করতে পারিনি। আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমি যে টাকাটা ব্যাংকে জমা রাখতেছি, ব্যবসায়ী প্রতিষ্ঠান এর দৃষ্টিকোণ থেকে এটা সম্পদ। তার মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, আর পাস বহি অনুযায়ী ব্যাংক জমাটা হচ্ছে ব্যাংকের দায়। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করা। তাহলে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয়ের জন্য আমি কোনগুলো দেখব? যেগুলো লেনদেনের ফলে ব্যাংক আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করছে, এগুলোই কিন্তু আসলে ব্যাংক কর্তৃক
আদায়কৃত টাকার পরিমাণ, আমার হয়ে ব্যাংক যে টাকাটা আদায় করছে, এটাকে আমরা নর্মালি ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংকের ভাষায় আমরা ক্রেডিট মেমোরেন্ডাম বলে থাকি। তাহলে আমরা এখন শুরু থেকে দেখি। প্রথমে 1 নম্বর যে লেনদেনটা আছে 8,000 টাকা এবং 5,000 টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে। আমি চেক ইস্যু করছি। চেক যদি ইস্যু করি নর্মালি প্রসেসটা কি, আমি নগদান বহিতে ক্রেডিট করি, কারণ আমার টাকা চলে গেছে, ধরে নিই আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, তার মানে আমার সম্পদ কমে গেছে, নগদান বহি আমি ক্রেডিট করি। আর ব্যাংক বলতেছে যে গ্রাহকের দায় কমে গেছে, কারণ আসলে আমাদের এখানে অ্যাকাউন্টটা কিন্তু দুইটা বহিতে আমরা সংরক্ষণ করতেছি। আমি অ্যাকাউন্টের টাকাটা নগদান বহিতে লিখতেছি, ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা পাস বহিতে লিখতেছে। এখন ওই অ্যাকাউন্টে টাকা বাড়লে দুইটা বহিতে টাকা বাড়বে, ওই অ্যাকাউন্টে টাকা কমলে দুইটা বহিতে টাকা কমবে। কিন্তু এইখানে মূল পয়েন্টটা হচ্ছে সম্পদ আর দায়ের। ওই অ্যাকাউন্টে যদি টাকা কমে, মানে আমি যে অ্যাকাউন্টে টাকা রাখতেছি ওই অ্যাকাউন্টে যদি টাকা বাড়ে, প্রতিষ্ঠানের সম্পদ বাড়লো, ব্যাংকের দায় বাড়লো। ওই অ্যাকাউন্ট থেকে যদি টাকা কমে, প্রতিষ্ঠানের সম্পদ কমলো, ব্যাংকের দায় কমলো। এইভাবেই কিন্তু মূলত নগদান বই এবং পাস বহিতে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। তাহলে আমি 8,000 টাকা এবং 5,000 টাকার দুটি চেক প্রদান করছি, আমি নগদান বহিতে ক্রেডিট করছি, কারণ আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে ধরে নিছি। ব্যাংক কী করবে, এটাকে ডেবিট করবে, কারণ আমি যেটা ক্রেডিট করব, নগদান বহির সাথে পাস বই সম্পর্ক কিন্তু বিপরীতমুখী, কারণ সম্পদ আর দায়, সম্পদ এবং দায় পরস্পর বিপরীত দিকে অবস্থান করে। কারণ সম্পদ মানে হিসাব বিজ্ঞানে ডেবিট, সম্পদ মানে হিসাব বিজ্ঞানে ডেবিট, দায় মানে হিসাব বিজ্ঞানে ক্রেডিট, তাহলে তাদের অবস্থান মুখোমুখি, বিপরীতমুখী। এখন আমি যদি টাকা সার্কেল অর্থাৎ অ্যাকাউন্ট অনুযায়ী, এটা ধরো আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অনুযায়ী আমি যদি টাকা বাড়াই তাহলে আমার নগদান বহি ডেবিট হবে আর পাস বহি ক্রেডিট হবে, কারণ আমার সম্পদ বাড়বে, ব্যাংকের দায় বাড়বে, মূল পয়েন্টটা। তাহলে আমি চেক ইস্যু করছি, মানে কি আমার এই সার্কেল থেকে টাকা কমে গেছে, এই সার্কেল থেকে টাকা কমে গেছে মানে দুইটা বহিতে কমাতে হবে, আমার জন্য সম্পদ কমবে, ব্যাংকের জন্য দায় কমবে। তাহলে আমার জন্য যদি সম্পদ কমে আমি নগদান বহিতে ক্রেডিট করব, ব্যাংক কি করবে, পাস বহিতে ডেবিট করবে, এই মূল পয়েন্টটা। তাহলে এটা তো ইস্যুকৃত চেক, মানে ব্যাংক পাস বহিতে ডেবিট করবে, এটা তো আদায়কৃত টাকার পরিমাণ না, তার মানে আমি 1 বসাবো না। 2, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1,500 টাকা, যা নগদান বহিতে লেখা হয়নি, এইটাকেই আমরা বলতেছি ক্রেডিট মেমোরেন্ডাম। তার মানে ব্যাংক আমার হয়ে 1,500 টাকা আদায় করছে, আমি কি করি নাই, নগদান বহিতে ডেবিট করিনি। মূল পয়েন্টটা হচ্ছে আমাদের এটা। তাই আমরা লিখবো ব্যাংক কর্তৃক, আমরা লিখবো ক, আমরা কি করতেছি 5 নং প্রশ্নের কয়ের সমাধান করতেছি। কয় কি বলছে যে আসলে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি লিখবো 5 নং প্রশ্নের সমাধান, লিখবো ক, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয়। তোমাকে যে এটা শখে করতে হবে এমন কোনো কারণ নাই, শখ করলে হবে না করলে হবে। আমি আসলে জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য শখ করছি বিবরণ টাকা দিয়ে। প্রথমেই লিখবো ব্যাংক কর্তৃক, দেখো আদায়কৃত টাকার পরিমাণের মধ্যে আমরা 2 পেলাম, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তাহলে লিখবো আমরা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় কত টাকা আদায় করছে, 1,500 টাকা। এই আমি মার্কিং করবো কয় নম্বর লেনদেন, 2 নম্বর। তাহলে আমি টাকার ঘরে লিখবো 1,500 টাকা। এরপর আমি আবার দেখবো 3, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা, যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে আমি কারো কাছ থেকে চেক পাইছি 3,000 টাকা, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বহিতে ডেবিট করছি, ডেবিট করার পর আদায়ের জন্য আমি আমার ব্যাংকে প্রেরণ করছি, কিন্তু আমার ব্যাংক এই 3,000 টাকার ফান্ড এখনও ট্রান্সফার করতে পারেনি, তাহলে আমার অ্যাকাউন্টে এই 3,000 টাকা এখনও বৃদ্ধি পাইনি, তাহলে আমার ব্যাংক এখনও ক্রেডিট করেনি। তাহলে ব্যাংক যেহেতু এখনও আদায় করতে পারেনি, ওই লেনদেনটা দেখে হবে না, কারণ আমি কী বের করতেছি, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। তাহলে 3-এর জন্য কি আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, ব্যাংক কি আমার অ্যাকাউন্টকে টাকা বৃদ্ধি করছে না করেনি, তাহলে এটা আমরা লিখবো না। 4, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4,000 টাকা, যা নগদান বহিতে লেখা হয়নি। তাহলে আমি দেনাদার বলতে যাদের কাছে টাকা পাই এটাকে আমরা দেনাদার বলি। তাহলে আমরা দেনাদারের কাছ থেকে 4,000 টাকা ব্যাংকের মাধ্যমে আমার আদায় হয়েছে, তাহলে ব্যাংক কী করছে, আমার অ্যাকাউন্টকে বাড়িয়েছে, এটাকে আমরা ক্রেডিট মেমোরেন্ডাম বলি। তাহলে আমরা লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। তাহলে আমরা এটা কয় নম্বর লিখলাম, 4 নম্বর। তাই আমরা এখানে মার্কিং করবো 4 নম্বর লেনদেন দিয়ে আমরা টাকার ঘরে লিখবো 4,000 টাকা। তাহলে সরাসরি আমার অ্যাকাউন্টে এটা ক্রেডিট হয়েছে, এটাকে আমরা ক্রেডিট মেমোরেন্ডাম বলতেছি। তারপরে ব্যাংক ধার্যকৃত চার্জ, ব্যাংক কী করছে, আমার অ্যাকাউন্টে এই টাকাটা কমিয়েছে, তারপরে ব্যাংক আমার অ্যাকাউন্টে এটা ডেবিট করছে। এবং মঞ্জুরিকৃত সুদ 800 টাকা, নগদানভুক্ত হয়নি। মঞ্জুরিকৃত সুদ মানে কি, আমি যে ব্যাংকে টাকাটা জমা রাখছি তার উপর ব্যাংক আমাকে সুদ দিছে, কত টাকা সুদ দিছে, 800 টাকা। তাহলে 800 টাকা ব্যাংক যদি আমাকে সুদ দেয়, তাহলে আমার অ্যাকাউন্টে এই টাকাটা ব্যাংক বৃদ্ধি করছে, তার মানে কি এটা ক্রেডিট মেমোরেন্ডাম। আর ব্যাংক চার্জটা কি, ডেবিট মেমোরেন্ডাম। তার মানে 300 টাকা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে, 800 টাকা ব্যাংক আমার অ্যাকাউন্টে অ্যাড করছে, মানে যোগ করছে। তাহলে ব্যাংক যদি কেটে নেয় তাহলে ডেবিট হয়, দায় কমে। ব্যাংক যদি যোগ করে অর্থাৎ অ্যাড করে
তার মানে ব্যাংকের দায় বাড়ে। আমার সম্পদ বাড়ে মানে কি, ব্যাংকের দায় বাড়ে। তাহলে এটাই হচ্ছে ব্যাংকের আদায়কৃত টাকার পরিমাণ। তাহলে আমি লিখবো এটা হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। আমরা মার্কিং করলাম 5, আমরা লিখলাম 800 টাকা। আমরা খুব সহজে এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করতে পারি। আসলে এখানে মুখস্থের কোনো জায়গা নাই, তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট এটা ফিল করতে হবে, অনুভব করতে হবে। তুমি যদি অনুভব করতে পারো, ইনশাল্লাহ অ্যাকাউন্টিং তোমার কাছে একটা মজার সাবজেক্ট হয়ে উঠবে। তাহলে আমরা খুব সহজে ক করতে পারলাম। কয়ের মূল বিষয়টা কি, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো, মানে আসলে এখানে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ কত এইটা আমি নির্ণয় করলাম। মূল পয়েন্টটা হচ্ছে এখানে। ওকে, এখন আমরা খ সমাধান করব। ক্ষয় কি বলছে, 2, 4, 5 নং দফার জাবেদা দেখিলে দেখাও। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা করতে বলবে, প্রয়োজনীয় জাবেদা করতে বলবে, জাবেদা বলতে যে লেনদেনগুলো শুধুমাত্র নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি সে লেনদেনগুলোর জন্যেই মূলত আমরা জাবেদা করব। যে লেনদেনগুলো নগদান বহিতে লিপিবদ্ধ হয়েছে, পাশ বহিতে লিপিবদ্ধ হয়নি, এগুলার কখনো তোমাকে জাবেদা করতে বলবে না। কারণ জাবেদা করতে বলবে শুধুমাত্র আমানতকারীর বহিতে। আমানতকারী মানে তুমি প্রতিষ্ঠান, তোমার বহিতে। এটা মাথায় রাখতে হবে তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট, যে তোমাকে যখনই ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা করতে বলবে, মানে যে লেনদেনগুলো শুধুমাত্র নগদানভুক্ত হয়নি, মানে অলরেডি পাশ বহিতে লেখা হয়ে গেছে, তুমি নগদান বহিতে লেখো নেই, প্রশ্নে দেখতেছো, ওই লেনদেনগুলোর জন্যই জাবেদা করবা। তোমাকে যেমন এখানে ইন্ডিকেট করে দিছে রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 4, রোমান সংখ্যা 5, অবশ্যই এই লেনদেনগুলো নগদান বহিতে লেখা হয়নি, পাশ বহিতে লেখা হয়েছে, তাই তোমাকে জাবেদা করতে বলছে। ওকে, তাই আমরা আসি শুরু থেকে। প্রথমে 2, 1 দেখবো না। 1 দেখবো না কেন, একে তো জাবেদা করতে বলে নেই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1 অলরেডি নগদানভুক্ত হয়েছে, একে যে লেনদেনটা আছে এটা পাশ বহিতে লেখা হয়নি, তাই এটা জাবেদা করতে বলেনি। তাহলে 2 কি বলছে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। দেখছো, এই যে নগদানভুক্ত হয়নি, তার মানে এটা ক্রেডিট মেমোরেন্ডাম। তার মানে যেটা পাশ বইতে লেখা হয়ে গেছে সেইটা আমরা এখন নগদান বইতে লিখি নাই, এখন লিখবো, তার মানে এটা জাবেদাভুক্ত করবো, যেগুলো নগদানভুক্ত হয়নি। তাই নগদানভুক্ত হয়নি কোন লেনদেনগুলো, ক্রেডিট মেমোরেন্ডাম আর ডেবিট মেমোরেন্ডাম। মূল লেনদেন হচ্ছে এই দুটা। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা, যা নগদান বহিতে লেখা হয়নি। তাহলে ব্যাংক কর্তৃক যদি বিনিয়োগের সুদ আদায় হয়, ব্যাংক এই টাকাটা কি করছে, আমার অ্যাকাউন্টে বাড়িয়েছে। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বাড়ছে। আর আমি যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠান, আমার অ্যাকাউন্টের টাকা ব্যাংক আদায় করতেছে আমার অ্যাকাউন্টের মাধ্যমে, আমার টাকা ব্যাংক আদায় করতেছে আমার অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে ব্যাংক আমার হয়ে আমার অ্যাকাউন্টকে বৃদ্ধি করছে, তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বাড়ছে। আর ওই অ্যাকাউন্টের টাকাটা অ্যাজ এ প্রতিষ্ঠান আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার সম্পদ। তাহলে ব্যাংক যদি ক্রেডিট করে নগদান বহিতে, আমাকে ডেবিট করতে হবে, কারণ নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা টাকাটা আমার সম্পদ। ওকে, তাহলে ব্যাংক ক্রেডিট করছে, আমি কি করি নাই, ডেবিট করি নাই। তাহলে আমি খুব সহজে যদি জাবেদা করতে চাই, আমার টেকনিকটা কি, আমি যদি ডেবিট না করে থাকি জাবেদা করার সময় ব্যাংক ডেবিট হবে, আমি যদি ক্রেডিট করে না থাকি জাবেদা করার সময় ব্যাংক ক্রেডিট হবে। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক পাস বহিতে ক্রেডিট করছে, নগদানভুক্ত হয়নি, মানে আমি নগদান বহিতে ডেবিট করিনি। আমি যে নগদান বহিতে ডেবিট করিনি, এখন জাবেদা করার সময় ডেবিট করব। তাহলে আমরা লিখবো আগে খ, লিখবো প্রতিষ্ঠানের নাম সাহা স্টোর্স এর জাবেদা, তারপরে নর্মালি তুমি জাবেদা শখ করবো। আমি জাবেদা শখটা এখানে করিনি, তারিখের ঘরে দিবা 2023 জুন 30। আর তুমি বিবরণের ঘরে রোমান সংখ্যা 2 দিবা, লেনদেনটা হচ্ছে রোমান সংখ্যা 2। এখন জাবেদা কী হবে, আমি ডেবিট করি নেই, তার মানে ব্যাংক হিসাব ডেবিট, কারণ আমার সম্পদ বাড়াতে হবে 1500 টাকা, কারণ আমার সম্পদ তো বাড়ছে, কারণ এটা হচ্ছে আমার সার্কেল। ব্যাংক পাস বইতে ক্রেডিট করছে মানে এখানে যোগ করছে 1500 টাকা পাস বইতে। এখন এইখানে টাকা বাড়া মানে উভয় দিকে টাকা বাড়া, তাহলে নগদান বহিতেও টাকা বাড়বে, পাস বইতেও টাকা বাড়বে। তাহলে পাস বইতে ব্যাংক ক্রেডিট করছে, আমি কি করি নেই, ডেবিট করি নেই, তাহলে আমি এখন ডেবিট করবো ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এখন পাস বইতে কেন টাকা বাড়লো, কারণ আমার আয় হয়েছে, বিনিয়োগের সুদটা আমার আয়। এই বিনিয়োগের সুদটা আমি হাতে হাতে না নিয়ে আমার অ্যাকাউন্টের মাধ্যমে নিছি, তাহলে একদিকে আমার ব্যাংকের সম্পদ বাড়লো, ব্যাংক হিসাব ডেবিট, আরেকদিকে আমার আয় বাড়লো, তাহলে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। মূল বিষয়টা আছে এটা, টাকা লিখবো 1500। এরপরে আমাকে জাবেদা করতে বলছে 4 নম্বর লেনদেনের। 3 নম্বর লেনদেনে জাবেদা করতে বলে নাই কেন জানো, এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অলরেডি এটা নগদান বহিতে লেখা হয়েছে, এটা পাস বইতে লেখা হয়নি, তাই জাবেদা করতে বলেনি। এখন 4 কি বলছে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। দেখছো বিষয়টা, এই ক্রেডিট মেমোরেন্ডাম। দেনাদার কি করছে, তুমি দেনাদারকে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছো,
দেনাদার তোমাকে হাতে টাকা না দিয়ে তোমার ব্যাংকে 4,000 টাকা জমা দিছে, তাহলে ব্যাংক এই সার্কেল অর্থাৎ এটা তোমার অ্যাকাউন্ট, ব্যাংক কি করছে পাসবইতে ক্রেডিট করছে 4,000 টাকা, ব্যাংক ক্রেডিট করছে অলরেডি প্লাস করছে। তাহলে ব্যাংক যেটা ক্রেডিট করে তুমি তো সেটাকে ডেবিট করবা, কারণ ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বাড়ছে, তোমার দৃষ্টিকোণ থেকে এখন সম্পদ বাড়াতে হবে। তাহলে ব্যাংকে কত টাকা সম্পদ বাড়ছে 4,000 টাকা, এই জন্য ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে 4-এর জন্য তুমি এখন কি করবা, ব্যাংক হিসাব ডেবিট। এখন তুমি কার কাছ থেকে টাকা পেলা, দেনাদার, দেনাদার মানে আধুনিক নাম কি প্রাপ্য হিসাব। তাই প্রাপ্য হিসাব তোমাকে কত টাকা দিয়ে দিল 4,000 টাকা, তাহলে প্রাপ্য হিসাব যতক্ষণ পর্যন্ত তোমাকে টাকা দেয়নি ততক্ষণ পর্যন্ত ডেবিট ছিল। এখন যেহেতু প্রাপ্য হিসাব তোমাকে টাকা দিয়ে দিল, তাহলে প্রাপ্য হিসাব নামক সম্পদ কমে যাবে, এই জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের সম্পদ বাড়ার জন্যে আমি ডেবিট করলাম। আর কে আমাকে টাকা দিল, প্রাপ্য হিসাব মানে দেনাদার, তাই আমার দেনাদার বা প্রাপ্য হিসাব নামক সম্পদ কমে গেল, আমি প্রাপ্য হিসাবকে ক্রেডিট করলাম। আমাদের এই জাবেদাও ডান। এরপরে আমাকে 5 নম্বর লেনদেনে জাবেদা করতে বলছে। 5 নম্বর লেনদেনে কি আছে, ব্যাংক চার্জ ধার্য 300 টাকা। তাহলে ব্যাংক চার্জ ধার্য মানে কি, ব্যাংক এই যে তোমার টাকাটাতে সঠিকভাবে সংরক্ষণ করতেছে, এই জন্যে তোমার কাছ থেকে ব্যাংক একটা সার্ভিস চার্জ নেবে। তাহলে ব্যাংক তোমার কাছে কত টাকা সার্ভিস চার্জ নিচ্ছে, 300 টাকা সার্ভিস চার্জ নিচ্ছে। এই যে 300 টাকা যে সার্ভিস চার্জ নিচ্ছে, তাহলে ব্যাংক কী করছে, পাস বইতে ডেবিট করছে, কারণ তোমার এই সার্কেল থেকে টাকা কেটে নিচ্ছে 300 টাকা, তার মানে ব্যাংক পাস বইতে ডেবিট করছে। তুমি কি করো নাই, তুমি নগদান বইতে ক্রেডিট করো নাই। নগদান বইতে ক্রেডিট মানে কি, তোমার সম্পদ কমে যাবে এখন, তাহলে সম্পদ বাড়লে তোমার দৃষ্টিকোণ থেকে ডেবিট, সম্পদ কমলে তোমার দৃষ্টিকোণ থেকে ক্রেডিট, কারণ নগদান বই অনুযায়ী সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। তাহলে এটা জাবাদার জন্য কী করবা, কেন তোমার সম্পদ কমলো, কারণ তোমার একটা ব্যয় হইলো। আমরা হিসাব বিজ্ঞানে কী জানি, ব্যয় বাড়লে ডেবিট, তাই এই জন্য আমরা পাশে জাবাদা করবো, পাশে দুটো জাবাদা হবে, পাশে জাবাদা করবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যয় বাড়ার জন্য। আর আমার টাকাটা কই থেকে কমে যাচ্ছে, আমার ব্যাংক থেকে, ব্যাংকের টাকা আমার সম্পদ, যেহেতু ব্যাংক থেকে কমে যাচ্ছে তাহলে সম্পদ কমলে ক্রেডিট হয়, তাহলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। তাহলে আমাদের এই জাবেদাটাও ডান, এটা আসলে ডেবিট মেমোরেন্ডাম। ওকে, তারপরে কি আছে, মঞ্জুরকৃত সুদ 800 টাকা নগদানভুক্ত হয় নাই। তাহলে ব্যাংক আমার সার্কেলে এইখানে অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টকে বাড়িয়েছে 800 টাকা, কারণ এটা ক্রেডিট মেমোরেন্ডাম। কেন বাড়িয়েছে, আমার ব্যাংকে যে জমা টাকা ছিল ওই জমা টাকার উপর ব্যাংক সুদ দিচ্ছে, কত টাকা সুদ দিচ্ছে, 800 টাকা, মানে অলরেডি দিয়ে দিছে। তাহলে ব্যাংক আমার পাস বইতে ক্রেডিট করছে, কারণ আমি জানি না আমার সম্পদ বাড়ছে, আমি জানি না, তাহলে আমি কি করি নাই, নগদান বইতে ডেবিট করি নাই, তাহলে এখন আমাকে ডেবিট করতে হবে। তাহলে এই জন্য আমি জাবেদা করবো ব্যাংক হিসাব ডেবিট, সম্পদ বাড়ার জন্য। আর কেন আমার ব্যাংক হিসাব ডেবিট করলাম, কারণ একদিকে আমার আয় বাড়লো, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা খুব সহজে জাবেদা করতে পারলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা কোন লেনদেনগুলোর জন্য জাবেদা করব, যে লেনদেনগুলো নগদান বহিতে লেখা হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তুমি অবশ্যই মাথায় রাখবে যে কোন লেনদেনগুলোর জন্য জাবেদা করতে হবে। তাহলে আমরা খুব সহজে জাবেদা করতে পারলাম, আমাদের খ ও ডান। এখন গ সমাধান করব। গয়ে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি, ব্যাংক সমন্বয় বিবরণী দুটি পদ্ধতিতে তৈরি করি, একক জের পদ্ধতি, উভয় জের বা আধুনিক পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। আমরা এখানে কিন্তু কোনো পদ্ধতি সম্পর্কে বলা আছে কিনা সে ধরনের তথ্য দেখতেছি না, কারণ এখানে কোনো পদ্ধতি বলা নাই, খালি বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এখন প্রশ্ন অনুযায়ী তোমাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে, তুমি একক জের পদ্ধতিতে অঙ্কটা সমাধান করবে না উভয় জের সংশোধন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করবে। এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নের শুরুতেই দেওয়া আছে 2023 সালের 30 জুন তারিখে সাহা স্টোর্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, ব্যাংক বিবরণী বা পাস বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া নেই। যেহেতু একটা জের দেওয়া আছে তাই এটাকে আমরা বলবো একক জের পদ্ধতিতে সমাধান করতে হবে আমাকে। আর যদি দুইটা জের দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম যে আমরা উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এটা হচ্ছে বোঝার উপায় বা ধরার উপায়। এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে 20,000 টাকা। আমরা এখানে মুখস্থ করব না, আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার চেষ্টা করব। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত করব, 2023 সালের 30 জুন তারিখের জন্য। তাই আমরা লিখব গ ব্যাংক সমন্বয় বিবরণী, তার আগে তুমি প্রতিষ্ঠানের নাম লিখবে 2023 সালের 30 জুন তারিখের জন্য। তুমি ছক করবে বিবরণ টাকার ঘর দুইটা। প্রথমেই তোমার প্রশ্নানুসারে যে বহি অনুযায়ী জের দেওয়া থাকবে সেটা লিখবে। তাহলে লেখা প্রশ্নে স্পষ্ট দেওয়া আছে নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাই আমি লিখছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এখন আমি তোমাকে একটু আগে কী বললাম,
এখানে ব্যাংক সংক্রান্ত লেনদেন, তার মানে লেনদেন যেগুলো আছে এই লেনদেনগুলোকে আমরা দুইটা প্রতিষ্ঠান দুইটা বহিতে লিপিবদ্ধ করি। আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন, আমি যদি প্রতিষ্ঠান হই নিজে, তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমি ব্যাংকে যে টাকাটা জমা রাখতেছি এটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। আবার ব্যাংকের দৃষ্টিকোণ থেকে গ্রাহক বা মক্কেল যে টাকাটা ব্যাংকে জমা রাখতেছে বা আমানতকারী যে টাকাটা ব্যাংকে জমা রাখতেছে, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তা দায়। তাহলে এখানে কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে। নগদান বই মানে কে প্রস্তুত করে? প্রতিষ্ঠান প্রস্তুত করে। তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে তোমাকে এখন চিন্তা করতে হবে, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। তাহলে তুমি এখন অ্যাজ এ প্রতিষ্ঠান তুমি এখন চিন্তা করো যে তোমার টাকা, প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে আছে 20,000 টাকা, তো এটা তোমার সম্পদ না দায়? তুমি কি অ্যান্সার দেবে? বলবে স্যার সম্পদ, কারণ আমার টাকা আমি আমার ক্যাশ বাক্সে না রেখে কোথায় রাখছি? ব্যাংকে রাখছি। তাহলে আমার তো এটা সম্পদ। তাহলে এটা ডেবিটসের প্রকাশ করবে না ক্রেডিটসের প্রকাশ করবে? অবশ্যই তুমি উত্তর দিবে স্যার ডেবিটসের প্রকাশ করবে, কারণ সম্পদ মানেই ডেবিট, দায় মানেই ক্রেডিট। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এই দেখো আমি একটা জেল লেখা রাখছি, ডেবিট কত টাকা? 20,000 টাকা। এখন এই যে ডেবিট লিখে রাখছি, এই ডেবিটের উপর বেস করে এখন আমরা যোগ বিয়োগ করব। তাহলে আমরা কিন্তু অঙ্কটা ডেবিট দ্বারা শুরু করলাম। এখন আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আমরা প্রশ্নে যে জেরটা দেওয়া থাকে এই জেরের সাথে কিছু লেনদেন যোগ করি, কিছু লেনদেন বিয়োগ করি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের গোপন রহস্যটা কি? আমরা কাকে যোগ করব, কাকে বিয়োগ করব? আমাদের বাংলাদেশের যে প্রচলিত বইগুলো আছে এই বইগুলো অনুযায়ী আমরা কি মুখস্থ করব? না, কখনোই মুখস্থ করব না। আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে এখানে যোগ বিয়োগ করব। তাহলে আমরা শুরু করলাম কি জের দ্বারা? আমরা ডেবিট জের দ্বারা শুরু করলাম। এখন আমাদের গড় মিলের কারণ, আমাদের লেনদেন এখানে কয়টা? লেনদেন মাত্র 5টা। এই 5টা লেনদেন যদি ডেবিট প্রকাশ করে, ডেবিট প্রকাশ করলে আমি যোগ করব। যদি এই 5টা লেনদেনের কোনো লেনদেন ক্রেডিট প্রকাশ করে আমি বিয়োগ করব। কেন? কারণ আমি ডেবিট জেড দ্বারা অঙ্ক শুরু করছি, আমি জেড দ্বারা অঙ্ক শুরু করব, সেই জেডটাই যদি হয় আমি যোগ করব। তাহলে ডেবিট দ্বারা শুরু করছি, যদি লেনদেনগুলো ডেবিট হয় তাহলে আমি করব যোগ, যদি লেনদেনগুলো ক্রেডিট হয় তাহলে আমি করব বিয়োগ। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা একে একে পড়ি এবং আমরা টুকে নিব এই সাইডে একটু, যে প্রথম লেনদেনটা ডেবিট বুঝাচ্ছে না ক্রেডিট বুঝাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এটা। কোন বই নট এ ফ্যাক্ট, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নগদান বই হোক আর পাস বই হোক, এখানে ডেবিট না ক্রেডিট, ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তাহলে আমরা প্রথমেই দেখি 8,000 টাকা ও 5,000 টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে। তাহলে আমরা মানুষকে আমার ব্যাংক থেকে টাকা দেওয়ার জন্য দুটি চেক প্রদান করছি। তাহলে আমরা যখন কাউকে চেক প্রদান করি, চেক প্রদান করার সঙ্গে সঙ্গে এটা আমার বহিতে লিপিবদ্ধ করার প্রক্রিয়া কি? তুমি একটু নিজে চিন্তা করো। টিচাররা তোমাকে কি শিখিয়েছে? যে তুমি ব্যবসায় প্রতিষ্ঠান, তুমি যদি কারো কাছ থেকে চেক পাও ব্যাংক হিসাব ডেবিট, তুমি যদি কাউকে চেক দাও ব্যাংক হিসাব ক্রেডিট। তা তুমি মানুষকে 8,000 টাকার এবং 5,000 টাকার চেক দিছো, মানে 13,000 টাকা চেক দিছো, তুমি নগদান বহিতে এটা ক্রেডিট করছো, তার মানে ক্রেডিট ডান, ক্রেডিট হয়ে গেছে। এখন কি বলা আছে? কিন্তু 31 ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে 8,000 টাকার চেকটি উপস্থাপিত হয়েছে। তাহলে তুমি যাদেরকে চেক দিছো দুইটা, এই দুইজনের মধ্যে একজন 30, অর্থাৎ এখানে একটু মাসটাই মিস্টেক মেবি হয়েছে নাকি হয়নি দেখি। আমাদের এখানে জেড ছিল কখনকার 30 জুন তারিখের, আসলে এটা হতো 30 জুন তারিখের মধ্যে হতো। তাহলে ইস্যু করা হয়েছে, কিন্তু 30 জুন তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে 8,000 টাকার একটি চেক উপস্থাপিত হয়েছে। তাহলে তুমি কিন্তু 13,000 টাকার চেক দিছো, তাহলে তুমি নগদান বহিতে ক্রেডিট করছো 13,000 টাকা। এখন জুন মাসের 30 তারিখের মধ্যে ব্যাংক 8,000 টাকার চেক হাতে পেয়েছে। তুমি যাদেরকে চেক দিছো তারা কিন্তু তোমার ব্যাংকে 8,000 টাকার চেক উপস্থাপন করছে। তার মানে তোমার ব্যাংক 13,000 টাকার এগেইনস্টে, ধরো এইটা হচ্ছে তোমার সার্কেল, এটা আমি একটু মিশালাম, এটা হচ্ছে তোমার সার্কেল। তুমি নগদান বহিতে 13,000 টাকা ক্রেডিট করছো, ব্যাংক এই 13,000 টাকার মধ্যে একটা চেক যেহেতু হাতে পাইছে, তাই ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে কমাইছে 8,000 টাকা। তাহলে ব্যাংক ক্রেডিট করছে 8,000 টাকা, কারণ কমানো মানে ব্যাংক আসলে ডেবিট করছে, ব্যাংক ডেবিট করছে 8,000 টাকা। তাহলে তুমি যে চেকটা ইস্যু করছো, প্রদান করছো, তুমি যখন চেক দিবা, চেক দিছো মানে কি? তুমি নগদান বহিতে ক্রেডিট করছো। ব্যাংক তার প্রেক্ষিতে যেহেতু 8,000 টাকার চেক হাতে পাইছে, তাহলে অ্যাকাউন্ট থেকে ব্যাংক কমাইছে 8,000, তাহলে ব্যাংক ডেবিট করছে 8,000। এখন কত টাকার চেক ব্যাংক এখনো হাতে পায়নি? 5,000 টাকার চেক ব্যাংক এখনো হাতে পায়নি। তাহলে তুমি কি করছো? এই 5,000 টাকা ক্রেডিট করছো, ব্যাংক কি করে নেই? ডেবিট করে নেই। এখন যে বহিতে লেখা হয় নাই সেই জেডটা এখানে কাউন্ট হবে। তাহলে নগদান বহিতে দুইটাই ক্রেডিট করা হয়েছে,
পাস বইতে একটা ডেবিট করা হয়েছে 8,000, যেটা ডেবিট করা হয়েছে সেটা কিন্তু দুইটা বইতে লেখা হয়েছে। দেখো এই 8,000 টাকা নগদান বইতে ক্রেডিট হয়েছে, এই 8,000 টাকা পাস বইতে ডেবিট হয়েছে। এই 5,000 টাকা নগদান বইতে ক্রেডিট হয়েছে, এই 5,000 টাকা কিন্তু পাস বইতে ডেবিট হয় নাই। তাহলে এই 5,000 টাকাটা পাস বইতে লেখা হয়নি। একটু সময় লাগুক, একটু বোঝার চেষ্টা করো বিষয়টা, বেসিকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই 5,000 টাকা নগদান বইতে ক্রেডিট হয়েছে, কিন্তু যাকে তুমি চেকটা দিছো সে তো 30শে জুন তারিখের মধ্যে ওই চেকটা তোমার ব্যাংকে এসে ভাঙ্গায় নেই, মানে উপস্থাপন করে নেই। তাহলে এই 5,000 টাকা জন্যে ব্যাংক কি তোমার পাসবইকে ডেবিট করবে? না, করবে না। যেহেতু ব্যাংক পাসবইতে ডেবিট করে নেই, তাহলে এখন তোমাকে ডেবিট করতে হবে। তাহলে তুমি 2-এর জন্যে পেলা, প্রথম লেনদেনটার জন্যে 2-1-এর জন্যে পেলা, এটা আসলে ডেবিট হবে, কারণ ব্যাংক পাসবইতে ডেবিট করেনি। খালি আমি এটা লিখতেছি কত টাকা ডেবিট হয়নি, আমি একটু লিখে রাখতেছি, আসলে 5,000 টাকা ডেবিট হয়নি। ওকে, এরপর আমি 2-এ আসি। 2-এ কি বলতেছে আমরা দেখি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, এটাকে আমরা ক্রেডিট মেমোরেন্ডাম বলি। ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম মানে ব্যাংক সরাসরি পাসবইকে ক্রেডিট করছে। আমি ওই মাসের জন্য এই তথ্য জানি না, বা ব্যাংক আমাকে ওই মাসে এই তথ্যটা জানায়নি। যেহেতু আমি জানি না, তাই আমি নগদান বইতে ডেবিট করতে পারি নাই। এই লেনদেনটাকে আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম, মানে ব্যাংক যেটা সরাসরি পাসবইতে ক্রেডিট করে। আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের তারিখ পর্যন্ত যেহেতু জানতে পারি নাই যে এই লেনদেনটার জন্য ব্যাংক পাসবইতে ক্রেডিট করছে, তাই আমি ডেবিট করতে পারি নাই। তাহলে ব্যাংক ক্রেডিট করছে, আমি না জানার কারণে আমি কি করতে পারিনি? ডেবিট করতে পারিনি। 2 হবে এখন ডেবিট, 2 হবে ডেবিট। 2-এ যেহেতু একটা টাকা আছে 1,500 টাকা, ওই টাকাটাই কিন্তু আমাদের ডেবিট হবে। ওকে। 3, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা, যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এই লেনদেনটা তারা কি মিন করতেছে? তাই আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, এখানে কিন্তু কিছু কথা স্কিপ আছে। তার মানে আমি কারো কাছ থেকে চেক পাইছি, ধরো প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি 3,000 টাকার চেক পাইছি, বা পণ্য বিক্রয় করে আমি 3,000 টাকার চেক পাইছি। আমি যখন কারো কাছ থেকে চেক পাই, আমি কি বললাম? আমরা যখন চেক পাই আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করি, কিন্তু বাস্তবে আমি যখন চেক পাই আসলে কি ব্যাংক হিসাব ডেবিট হয়? কারণ আমি যখন চেক পাই, এই চেকের তো একটা মেয়াদ আছে 180 দিন। আমি চেক পাইলাম মানে আজকেই কিন্তু এই চেকটা আমাকে ভাঙ্গাতে হবে না। আমি চেক পাইলাম, আমি 180 দিনের মধ্যে যে কোনো দিন ব্যাংকে গিয়ে এই চেকটা ভাঙ্গাতে পারবো। এখন আমি যখন চেক পাই, প্রতিষ্ঠান নগদান বহিতে চেক পাওয়ার সঙ্গে সঙ্গে কি করে? নগদান বহিতে ডেবিট করে। এখন আমি ডেবিট করার পর এই চেকটা আমার ব্যাংকে ট্রান্সফার করছি, মানে আমি আমার ব্যাংকে প্রেরণ করছি। ট্রান্সফার তো না, প্রেরণ করছি। কেন প্রেরণ করছি? কারণ আমার ব্যাংক এই চেকটা এখন আদায় করবে, কারণ এখন কিন্তু আধুনিক যুগ। এখন আমি যখন কারো কাছ থেকে চেক পাবো, আমি এই চেকটা তার ব্যাংকে গিয়ে নিজে ভাঙ্গাবো না, আমি আমার ব্যাংকে জমা দেবো, আমার ব্যাংক ওই ব্যাংকের সাথে ফান্ড ট্রান্সফার করবে। তাহলে আমি এই 3,000 টাকার চেকের জন্য নগদান বহিতে ডেবিট করছি, কিন্তু 30শে জুন তারিখের মধ্যে ব্যাংক এই টাকাটা আদায় করতে পারেনি। যেহেতু ব্যাংক এই টাকাটা আদায় করেনি, তাহলে ব্যাংক কি করেনি? পাস বইতে ক্রেডিট করেনি। কারণ আমি যেটা ডেবিট করব ব্যাংক সেটা ক্রেডিট করবে, আমি যেটা ক্রেডিট করব ব্যাংক সেটা ডেবিট করবে। তাহলে আমি ডেবিট করছি, ব্যাংক কি করেনি? ব্যাংক ক্রেডিট করেনি। তাহলে ব্যাংক যেটা করেনি বা নগদান বই যেটা করা হয়নি, সেটাই মূলত এখন আমার ব্যাংক সমন্বয় বিবরণী ডেবিট ক্রেডিট। তাহলে ব্যাংক কি করেনি? ক্রেডিট করেনি। তাহলে আমি 3-এর জন্যে দিব আসলে ক্রেডিট। ওকে, আমাদের 3ও ডান। তারপরে কি আছে? 4, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এটা ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে দেনাদার কি করছে? সরাসরি আমার ব্যাংকে 4,000 টাকা জমা দিছে। আমি 30শে জুন তারিখ পর্যন্ত এটা জানি না। আমার ব্যাংক পাসবইতে আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করছে, তার মানে আমার ব্যাংক কি করছে? দায় বাড়ার জন্য, তার দায় বাড়ার জন্য পাসবইতে ক্রেডিট করছে। যেহেতু আমি জানি না, আমি নগদান বহিতে ডেবিট করতে পারিনি। যেহেতু এবার নগদান বহিতে লেখা হয় নাই, ডেবিট লেখা হয় নাই, তাই 4 ডেবিট হবে। মূল বিষয়টা হচ্ছে এখানে বহি ইম্পর্টেন্ট না, এখানে জেড ইম্পর্টেন্ট। কোন বহি? নট এ ম্যাটার। ম্যাটার ডেবিট অ্যান্ড ক্রেডিট, বা ডেবিট অর ক্রেডিট। ওকে ওকে, আমি কি করলাম? 4 পাস বহিতে, অর্থাৎ নগদান বহিতে, পাসবইতে নগদান বহিতে আমি এটা ডেবিট করিনি, তাই এখন ডেবিট করব। এখন আমি আসি 5, ব্যাংক ধার্যকৃত চার্জ 300 টাকা। এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটাকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম। আমি যেহেতু আমার টাকা ব্যাংকে রাখছি, ব্যাংক আমার অ্যাকাউন্টটা সংরক্ষণ করতেছে, আমি ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করতেছি, তাই ব্যাংক নির্দিষ্ট সময়ান্তর আমার কাছ থেকে কিন্তু সার্ভিস চার্জ নেবে। তো ব্যাংক যখন তোমার কাছে সার্ভিস চার্জ নেবে, তোমাকে কি জানিয়ে নিবে? না, তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে।
তাহলে ব্যাংক চার্জ কত টাকা কেটে নিছে, 300 টাকা কেটে নিছে। ব্যাংক কেটে নিছে মানে ব্যাংকের দায় কমছে, ব্যাংক পাস বহিতে এটা ডেবিট করছে, ব্যাংক পাস বহিতে ডেবিট করছে। তুমি নগদান বহিতে কি করনি, তুমি ক্রেডিট করনি। তাহলে 5 কি হয় নাই, নগদান বহিতে সার্ভিস চার্জের জন্য ক্রেডিট হয়নি, তাহলে 5 দিব আমরা ক্রেডিট। 5-এ আরেকটা লেনদেন আছে মঞ্জুরিকৃত সুদ। ব্যাংকে যেহেতু আমি টাকা রাখছি, ব্যাংক নির্দিষ্ট সময়ান্তে ওই টাকার উপর আমাকে সুদ দিবে। তাহলে ব্যাংক যদি আমাকে সুদ দেয়, আমার হাতে কি সুদ দেবে না, আমার অ্যাকাউন্টে জমা করবে। তাহলে আমার অ্যাকাউন্টে যদি জমা করে 800 টাকা, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়লো, মানে কি ব্যাংকের দায় বাড়লো। তাহলে এই 800 টাকার জন্য ব্যাংক কী করছে, ব্যাংক পাস বহিতে ক্রেডিট করছে, এটা ক্রেডিট মেমোরেন্ডাম। আমি 30শে জুন তারিখ পর্যন্ত জানি না, তাই আমি কি করতে পারিনি, আমি নগদান বহিতে ডেবিট করতে পারিনি, তাই তো নগদানভুক্ত হয়নি, আমি জানি না বিধায়, তাই আমি এখন 5 লিখব ডেবিট। এই মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা কিন্তু লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট করতে পারলাম। এখন আমি ডেবিট দ্বারা অঙ্ক শুরু করছি, তাহলে যেটা যেটা ডেবিট, এই যে গোল দিলাম ডেবিট 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 ডেবিট, এই 4টা লেনদেন যেগুলো আমি গোল দিলাম এগুলো এখন যোগ করব। মূল কথাটা হচ্ছে এটা, এই যে এইটাকে আমরা বলি ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ। অনেক শিক্ষার্থী আছে এই এত সহজ একটা অধ্যায় স্কিপ করে যায়, যে আমার মাথায় ঢোকে না। কেন মাথায় ঢোকে না বাবা, তুমি আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ অন্য অধ্যায়ের চেয়ে ব্যাংক সমন্বয় বিবরণী তোমার কাছে সহজ মনে হবে, আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তোমার কাছে সহজ মনে হবে। ওকে ওকে, তাহলে এখন আমরা লেনদেনগুলো লিখবো। তাহলে আমরা লিখছি নগদান অনুযায়ী ব্যাংক জমা ডেবিট। এখন আমি যোগ করবো, এই যে আমরা যে লিখি যোগ, তার মানে আমি কোনগুলা যোগ করবো, এই যে ডেবিটগুলা যেগুলা ডেবিট এগুলো যোগ করব। তাহলে আমি লিখে রাখছি প্রথমেই হচ্ছে 1, আমি লিখবো এখানে 1 লিখছি। তাহলে 1-এ কী ছিল আমাদের, 1-এ ছিল হচ্ছে আসলে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি বা ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই যে আমি লিখবো 1 ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। যেহেতু ওই চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাই ব্যাংক কি করে নাই, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমায় নাই, তাহলে ব্যাংক পাস বইতে ডেবিট করে নাই। এগুলো আর বুঝাচ্ছি না। তাহলে এই যে আমি রোমান সংখ্যা 1 দেবো লেনদেনটা। তাহলে আমি কত টাকা লিখবো, 5000 টাকা। ওকে, কারণ আমি তো আগে বুঝাইলাম 5000 টাকা কেন। এরপরে আমি কোনটা গোল দিছি, 2 নম্বর। 2 নম্বরে কি আছে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা। তাহলে ব্যাংক পাস বইতে ক্রেডিট করছে, আমি কি করি নাই, নগদান বইতে ডেবিট করি নাই, তাই তো এখন আমি লিখবো এই যে 2 লিখবো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয় নাই। এই যে আমি 2 লিখবো, দিয়ে টাকাটা লিখবো 1500 টাকা। তারপরে আমি গোল দিছি কি 4-এ। 4 কি ছিল আমাদের, 4-এ কি ছিল, 4-এ আমাদের ছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কত টাকা, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 4000 টাকা। তাহলে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাহলে এটা ক্রেডিট মেমোরেন্ডাম, ব্যাংক পাস বইতে ক্রেডিট করছে, আমি জানি না, নগদান বইতে ডেবিট করে নিই। এই যে গোল দিয়ে রাখছি আমরা, নগদান বইতে ডেবিট করে নিই, তাহলে ডেবিটে যোগ। এই যে 3 লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আমাদের এখানে লেনদেনটা ক্রম কত, 4, যে আমরা লেনদেনের ক্রমটা কিন্তু ডানে লিখবো। আর এটা আমাদের ছেলে 1 2 3 4 কত টাকা, 4000 টাকা। এরপরে আমি কত পাইছি, গোল 5। 5-এ কোনটা, এই যে ব্যাংক সুদ, এই যে ব্যাংক কর্তৃক যে মঞ্জুরকৃত সুদ, ব্যাংক সরাসরি ক্রেডিট করছে, আমি নগদান বহিতে ডেবিট করি নাই, এই লিখবো আমরা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। এই যে আমি মার্কিং করব, এটা 5 কত টাকা, 800 টাকা। তাহলে এই অ্যামাউন্টগুলো আমাকে আসলে এই টাকার সাথে যোগ করতে হবে। তাহলে এইটা যদি যোগ করি, অর্থাৎ এটাকে যোগ করলে আমি যোগফল পাবো 11300। তাহলে আমাদের ছিল 20000 আর 11300 যোগ করলে হবে 31300। এখন যে লেনদেনগুলো হচ্ছে আমাদের ক্রেডিটে টিকসুনি দিলাম, এই টিকসুনি দিলাম, এই দুটো ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টিংয়ে আমরা কি জানি, ডেবিটটা ক্রেডিট হওয়া অর্থ মানে কি, মাইনাস হবে। তাহলে এখন আমি দেখি ক্রেডিট কি কি নাম্বারিং করছি, 3 আর 5। তাহলে 3-এ কী ছিল, 3-এ ছিল আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3000 টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এটাকে আমরা বলি পরিবহনাধীন চেক বা প্রতিমধ্যে চেক। এটা দ্বারা আমরা কী করছি, এটা নগদান বহিতে ডেবিট করছি। যেহেতু আমার ব্যাংক এই টাকাটা এখন আদায় করতে পারে নাই, তাহলে আমার ব্যাংক পাস বহিতে ক্রেডিট করেনি। তো যেটা করেনি সেটাই আমি তো আগেও বুঝাইলাম, এটা ক্রেডিট হবে। তাহলে আমরা লিখবো, এই দেখো বিয়োগ, ক্রেডিটের জন্য লিখবো বিয়োগ, দিয়ে লিখবো 1 জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মার্কিং কত 3, আমি লিখবো 3000 টাকা, একদম ইজি। তারপরে আমি কি টিকসুনি দিছি, 5। 5-এ কী ছিল, আসলে ব্যাংক ধার্যকৃত চার্জ, এটা ডেবিট মেমোরেন্ডাম, ব্যাংক ডেবিট করছে, আমি পাস নগদান বইতে কী করিনি, ক্রেডিট করিনি, এই লিখবো 2 ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, কত লিখবো 5 কত টাকা, 300 টাকা। তাহলে এখন আমি বিয়োগ করবো কত, বিয়োগ যেটা করবো তার যোগফল কত, 3000। তাহলে এখন আমি এই টাকাটা থেকে 3300 বিয়োগ করব। তাহলে আমি জের পাবো কত, 28000 টাকা। একক জের পদ্ধতিতে আমরা কি জানি, আমি জের দ্বারা অঙ্ক শুরু করব, আমি শেষে যে জেরটা পাবো এটা তার বিপরীত জের। তাহলে আমি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বাইর করছি, এটা আসলে পাস বই অনুযায়ী ব্যাংক জমা।
তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত ছিল 20,000, আর আসলে বাস্তবে পাস বই অনুযায়ী ব্যাংক জমা কত বের হলো 28,000। এটাই হচ্ছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার নিয়ম। ইনশাআল্লাহ তুমি যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, সবচেয়ে সহজ অধ্যায় তোমার কাছে লাগবে ব্যাংক সমন্বয় বিবরণী, এবং অঙ্ক করতে তোমার মজা লাগবে, তুমি বেশি বেশি তখন অঙ্ক করতে উৎসাহিত হবা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম সবাইকে।